আলহামদুলিল্লাহ, প্রথমেই আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াতে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আক্কাসি রেটিং অনলাইন কোর্স ফটোশপ বেসিক টু অ্যাডভান্স 25তম ব্যাচের আজকে আমাদের প্রথম ক্লাস। তো যাই হোক, এখনও অনেকেই জয়েন হওয়ার বাকি আছে। অনেকেরই আজকে হয়তো এটা লাইভ প্রথম ক্লাস, অনেকে হয়তো সিস্টেমগুলিকে বুঝতে পারছে না, অনেকে আমাকে পার্সোনালি খুব মেসেজ দিচ্ছে। তো সবাইকে রিপ্লাই দিচ্ছি এবং বুঝিয়ে বলার চেষ্টা করছি যে কিভাবে জয়েন হতে হবে। তো দেখুন, তারপরেও যদি প্রবলেম হয় তাহলে তো এটা আগে কমিউনিকেট করা দরকার ছিল যে আপনি এভাবে আসলে গুগল মিটে জয়েন হতে পারবেন না। এখানে লং বা কঠিন কোনো প্রসেস নেই। এখানে লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে গুগল মিটে নেওয়া হবে, ওখান থেকে জয়েন নাও এরকম লেখা আসবে। যদি মোবাইল থেকে জয়েন হওয়ার চেষ্টা করেন তাহলে এরকম আসবে, আর পিসি অথবা ল্যাপটপ থেকে জয়েন হওয়ার চেষ্টা করলেও সেম অপশনটাই আসবে, জয়েন নাও। ওখানে ক্লিক করলে আপনি জয়েন হতে পারবেন। এটা আপনাদের প্রত্যেকের ইমেলগুলিকে অ্যালাউ করা আছে। আমি এখানে অ্যাডমিট না করলেও আপনি অটোমেটিক্যালি হয়ে যাবেন। সবার ইমেলগুলিকে পারমিশন দেওয়া, যার ফলে এখানে কঠিন কোনো প্রসেস নেই, একদম সহজভাবে আপনি ক্লাসে জয়েন করতে পারেন। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমি আসলে যাদেরকে দেখতে পাচ্ছি এদের বাইরে অনেকেই আছে আমাদের এই ব্যাচে, কিন্তু আমাদের আজকের ক্লাস পূর্ব ঘোষণা অনুযায়ী এই সময় আমাদের জয়েন হওয়ার কথা রাত 10টায়। আমি অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি না, যাদের থাকার কথা ক্লাসে কিন্তু এখনও নেই। যাই হোক, আমরা আলোচনা শুরু করব ক্লাসের, তারপরে তারা প্রত্যেকে জয়েন হলে ক্লাসের শেষের দিকে আমরা কোর্স সম্পর্কিত এলানগুলি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এখন যদি জানানোর চেষ্টা করি অনেকে উপস্থিত নেই, যদিও তারপরেও সমস্যা নেই। আমাদের আলোচনা, আমি যে কথাগুলি বলছি এখন প্রত্যেকটা কথাই রেকর্ড হচ্ছে। এই রেকর্ডেড ক্লাসগুলো আপনাদের সবাইকে দেওয়া হবে, তবে কোর্সের বাইরে এই ভিডিওগুলো কেউ দেখতে পাবে না। এগুলিকে কোথাও পাবলিক করা হবে না, এগুলো আনলিস্টেড থাকবে, আপনি ডাউনলোড করে নেবেন। ভিডিওগুলো আপনি আপনার সংগ্রহে রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো আমি এমন একটা জায়গায় আপাতত আপলোড দিয়ে আপনাদেরকে দেব, হয়তো পরবর্তী কোনো সময় এখানে নাও থাকতে পারে, যার ফলে আপনি আপনার নিজ দায়িত্বে রাখার চেষ্টা করবেন। তবে আমি অন্য একটা প্ল্যাটফর্ম সম্ভবত আপনাদের এই ভিডিওগুলো রাখার চেষ্টা করব, যাতে লং টাইম আপনারা পেতে পারেন এখানে এবং ইচ্ছা হলে দেখতে পারেন। আর এছাড়া আমাদের ক্লাসগুলো আপাতত রমজানের আগে রাত 10টায় অনুষ্ঠিত হবে। কোনো একটা টপিক নিয়ে আলোচনা করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমরা আলোচনা করব। আর একটা বিষয়, সেটা হলো যে ক্লাসের লিঙ্ক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিলে, আমি গ্রুপটা পাবলিক করলে পরে আপনারা কেউ কোনো মেসেজ দেবেন না। আপনারা যদি মেসেজ দেন তাহলে ক্লাসের লিঙ্কটা উপরে উঠে যাবে। অনেকে প্রশ্ন করবে আজকে ক্লাস কখন, ক্লাসের লিঙ্ক এখনও আসেনি বা ক্লাস হবে কিনা, এরকম প্রশ্ন করতে পারে, যার ফলেই ক্লাসের লিঙ্ক জি ও যে যখন লিংকটা দিবেন না উপরে পিন করে রাখবেন স্যার গ্রুপে। হ্যাঁ, এটাও ভালো আইডিয়া। আচ্ছা, তাহলে আমরা ক্লাসগুলো করব রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আপনাদের ক্লাসটা হবে মঙ্গলবার, রবিবার এবং বৃহস্পতিবার। তো আমরা ক্লাসগুলো করব রাত 10টায়। 10টার আগের লিঙ্ক দেওয়া হবে আপনাদের, হয়তো কখনো 9:30, কখনো 10:15, আবার কখনো 9:50 হতে পারে। তবে ক্লাসের লিঙ্কটা কিন্তু আপনি অন্তত 10টার আগে পাবেন, 1 মিনিট হলেও আগে পাবেন। তবে আগেই লিঙ্ক পেলে যদি কেউ চেষ্টা করেন লিঙ্কে ঢোকার জন্য, কেউ ঢুকতে পারবেন না, কারণ আমি নিজে অ্যাডমিন। আমি নিজেই যদি জয়েন না করি আপনি জয়েন হতে পারবেন না। আমি যখন জয়েন করব তখন অটোমেটিক্যালি আপনি জয়েন হয়ে যাবেন। জি গাজী ভাই বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের দোয়ায়। স্যার স্যার যে বৃহস্পতিবার রাত 10টার দিন স্যার, তো আরেকটা আছে স্যার। হ্যাঁ, আমার অন্য আরেকটা বেসিক ক্লাস আছে, তবে রমজানের আগ পর্যন্ত একটু
যাই হোক ওটা ম্যানেজ করে নেব, আমার অন্য গ্রুপে আরেকটা ক্লাস আছে, সেই গ্রুপে আমি প্রয়োজনে কথা বলে নেব। এখন আমরা প্রত্যেকেই হয়তো আমাদের ক্লাসের সিলেবাসটি পাইনি, কারণ আমি দেখলাম আজকেও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারাও দেখেছেন এবং অবগত আছেন যে ক্লাসে গ্রুপে জয়েন হয়েছে। তো যারা গ্রুপে আজকে জয়েন হয়েছে তারা কিন্তু সফটওয়্যারও পায়নি, তারা কিন্তু প্রিসেটটাও পায়নি এবং ক্লাসের সিলেবাসটিও তারা পায়নি। যারা পায়নি তাদের জন্য আমি সেটাকে আবারও আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা সেগুলোকে আশা করি ডাউনলোড করে নেবেন। আমি এখানে প্রথমে যেই ফটোশপটা দেব এটা হলো ফটোশপের বর্তমানের যে ভার্সনটা, এটাই 26 ভার্সনের যে ফটোশপটা, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। ওখান থেকে এই ফটোশপটা ডাউনলোড করতে পারেন। তবে এই ফটোশপটা ব্যবহার করার জন্য আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে হবে কোরাই 5-এর 6 জেনারেশন। যাদের পিসি বা ল্যাপটপ কোরাই 5-এর 6 জেনারেশনের মধ্যে পড়ে তারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। যদি আপনার র্যাম 16 জিবি হয় তাহলে মোটামুটি স্মুথলি পারফরমেন্স করবে, আর যদি ল্যাপটপ হয়ে থাকে তাহলে একটু ল্যাগ করবে। পিসির বেলায় যদি 8 জিবি র্যাম থাকে তাহলেও খুব ভালো স্মুথলি পারফরমেন্স করবে না, খুব ভালো পারফরমেন্স পাবেন না। সেই ক্ষেত্রে যদি আপনার স্পেস থাকে তাহলে আপনি র্যাম লাগিয়ে নেবেন। আবার যাদের পিসি বা ল্যাপটপ কোরাই 5-এর নিচে, তাদের জন্য আলাদা ফটোশপগুলো আমি রিকমেন্ড করব। আপনারা অবশ্যই আপনাদের কম্পিউটারে কনফিগারেশন দিবেন, তাহলে আপনার কনফিগারেশন অনুযায়ী কোন সফটওয়্যারটা আপনার সাথে ম্যাচ করে বা সুইটেবল, আপনি খুব স্মুথলি চালাতে পারবেন, সেই ফটোশপটা আমি দেব। আপনার মন খারাপ করার কিছু নেই যে প্রত্যেকেই আপডেট ভার্সন ব্যবহার করবে আর আমাকে পুরাতন ভার্সন ব্যবহার করতে হবে, কোনো ব্যাপার না। এখানে আপডেট ভার্সনে যে নতুন করে ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে, এই ফিচারগুলো আমি নাম ধরে ধরে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব, এবং সেগুলো আপনি পুরানো ভার্সনে কোত্থেকে কিভাবে পাবেন এবং সেম কাজটা কিভাবে করতে হবে আমি সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেব। তো যাই হোক, এই কোর্স করার জন্য অথবা ফটোশপের আপডেট ভার্সনটিকে ব্যবহার করার জন্য কাউকে আমি রিকমেন্ড করব না যে আপনি এই মুহূর্তে পিসি চেঞ্জ করেন অথবা ল্যাপটপ চেঞ্জ করেন, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বর্তমান ভার্সনে একটু এআই অ্যাড করা হয়েছে যেগুলো খুবই চমকপ্রদ, আর প্রত্যেকটা চমকপ্রদ এআই ফিচার যদি আমরা অ্যাডোবি সিস্টেমের প্রত্যেকটা চমকপ্রদ এআই ফিচার যদি ইউজ করতে চাই তাহলে সেটা আমাদের পে করে নিতে হবে। তো সুতরাং আমরা এই মুহূর্তে কোনো কিছুই এইখানে মানে বিনিয়োগ করব না, আমাদের যা আছে তাই দিয়ে আমরা কোর্সটা করব। যখন আপনি নিজে থেকেই ফিল করবেন যে আপনার এটা প্রয়োজন তখন আপনি সেটা নিতে পারবেন, এছাড়া কেউ এইখানে কোনো রকম বিনিয়োগ করার দরকার নেই। এখন বিষয়টা হলো, যারা ক্লাসের সিলেবাস পেয়েছেন তারা প্রত্যেকেই জানেন যদি আমরা সিলেবাস অনুযায়ী ক্লাস করি তাহলে আজকে আমাদের কোন ক্লাসটুকু থাকার কথা। যারা সিলেবাস পাননি তারা কিন্তু পেয়ে যাবেন, আপসেট হওয়ার কিছু নেই। আর এটার জন্য আপনাকে ভাবতে হবে না, এগুলো আমি ভেবে রেখেছি এবং আমি পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি। আশা করি এগুলো আপনাদের প্রত্যেকেই পৌঁছে দেওয়া হবে। এখন আমি আপনাদের সাথে আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিব। কম্পিউটার স্ক্রিনটা আমি শেয়ার দিয়ে দিচ্ছি। কম্পিউটার স্ক্রিনটা শেয়ার দেওয়ার পরে আপনারা আমার এখানে আমি যা করব, এখন আমি একেবারে কোনো একটা নির্দিষ্ট উইন্ডো দেনি, এন্টার স্ক্রিন দিয়েছি, যা করব সব দেখবেন। হ্যাঁ, এন্টার স্ক্রিন দিয়েছি। আমি যদি ব্রাউজারে কাজ করি সেটাও দেখবেন, আমি যদি কোনো অ্যাপসে কাজ করি সেটাও দেখবেন। আমি যদি নির্দিষ্ট করে কোনো একটা উইন্ডো দিতাম তাহলে সেটাই দেখতে পারতেন, অন্য কিছু দেখতে পারতেন না। তো আমি কিন্তু একেবারে এন্টার স্ক্রিন দিয়ে দিয়েছি, যা করব সব দেখবেন। এখন বিষয়টা হলো, এটা আমার ফটোশপ, এটা আমার ফটোশপ ইন্টারফেস। আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো ফটোশপ ইন্টারফেস, আর এখানে আমার একটা ডকুমেন্ট ওপেন করা আছে, এটাই আমার ফটোশপ অনলাইন কোর্স 25তম ব্যাচের ফটোশপ বেসিক টু অ্যাডভান্সের সিলেবাস। এটাই হলো সিলেবাস, এই সিলেবাসের উপরে আপনাদের ক্লাস হবে। তো এই সিলেবাসটুকু এটা কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ সিলেবাস দেওয়া হয়েছে, এখানে শুধু এইটুকুই না। যারা সিলেবাস পাননি তারা এইটুকু দেখে হয়তো চমকে উঠবেন যে এইটুকুর উপরে আমাদের ক্লাস করতে হবে না। এখানে আপনাদের জন্য পরিপূর্ণ ক্লাস, কিন্তু পরিপূর্ণ সিলেবাসটাই সাজানো হয়েছে অনেকগুলো ক্লাস দিয়ে। যেমন যদি আপনি
এখানে দেখেন তাহলে এগুলো দেখতে পাবেন যে আপনাদের জন্য পূর্ণাঙ্গ একটা সিলেবাস করা হয়েছে এবং অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে। আশা করি ফটোশপের একদম বেসিক থেকে, একদম ইন্টারফেস থেকে অথবা ফটোশপ ইন্ট্রোডিউস থেকে শুরু করে একেবারে ম্যানিপুলেশন পর্যন্ত আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং ওভাবে আমি এই সিলেবাসটি তৈরি করেছি। তো যাই হোক, যে বিষয়টুকু আজকের আলোচনা সেই বিষয়টুকুই আমি দৃশ্যমান রেখেছি, বাকি বিষয়টুকু আমি হাইড করে রেখেছি। এজন্যই আপনি এই অংশটুকুই দেখতে পাচ্ছেন। তো আমাদের মডিউল 1-এ আমরা যা পাই সেটা হলো ফটোশপ ইন্ট্রোডাকশন টু ফটোশপ। তারপরে আমরা পাই ফটোশপ কি ও এর ব্যবহার, ইন্টারফেস পরিচিতি, টুল প্যানেল, ওয়ার্ক স্পেস, ফাইল টাইপ জেপিজি, পিএনজি, পিএসডি এবং টিআইএফএফ। এখন নিউ ডকুমেন্ট তৈরি করা, ইমেজ ওপেন এবং সেভ এবং এক্সপোর্ট করা, এই বিষয়গুলো হলো আমাদের একদম প্রথম মডিউলের ক্লাস। তো প্রথম মডিউলের ক্লাসের মধ্যে আমরা এই বিষয়টুকু আলোচনা করব। এখন আমরা ফটোশপ ইন্টারফেসটাকে ওপেন করেছি। অনেকেই ফটোশপটাকে ডাউনলোড করেছেন। ফটোশপটাকে ডাউনলোড করার পরে অনেকেই সেটা ভেবেছেন যে আপনি প্রপারলি ফটোশপটা পাননি হয়তো। অনেকেই এমনও আছেন যারা বিষয়গুলো এখনও কোনটা ফাইল আর কোনটা জেপ ফাইল, কোনটা নর্মাল ফাইল অনেকেই বুঝতে পারেন নাই, যার ফলে অনেকেই আমাকে বিভিন্নভাবে কোশ্চেন করেছেন। দেখুন, আপনি এগুলো যেগুলো জিপ ফাইল, এগুলো আপনাকে আনজিপ করলে আপনি ইনস্টল অপশন পাবেন, এছাড়া কিন্তু ইনস্টল অপশন পাওয়া যাবে না। তো সুতরাং আমি আপনাদের যে ফটোশপটা দিয়েছি, এই ফটোশপটা আমার এখানে আমি একটু খুঁজে নিচ্ছি। দেখেন এখানে আমার অনেক সফটওয়্যার আছে, তো এটা আসলে মার্কিং করার দরকার ছিল যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো। 23, 22, 21, আচ্ছা সেটা আমার এখানেই আছে। 24-এর ভার্সন, এটা 25। অনেক সময় না মানে কমন জিনিসটাও চোখের সামনে থাকলে অনেক সময় চোখে পড়ে না তাড়াহুড়ার সময়, বিষয়টা এরকম। আচ্ছা, এটা খোঁজার এত দরকারও নেই আর এতটা সময়ও নেই। দেখেন এখানেই আছে, বাট চোখে পড়ছে না। স্যার সার্চ করেন স্যার, বাড়ি যাবো না স্যার। সবগুলো তো ফটোশপে লেখা, সার্চ করলে বেরোবে। 26 দিন স্যার, একইভাবে খুঁজতে হবে। আচ্ছা ধরেন আমি এটা দিয়েই যদি দেখাই, এটা হলো 24-এর ভার্সন। অনেকের কাছে এই আইকনটা এইভাবেও যেতে পারে, এটা জাস্ট এরকমও যেতে পারে। আমরা এগুলোকে চিনি, এগুলো হলো জিপ ফাইল, আমরা এগুলোকে খুব ভালোভাবে চিনি। কিন্তু অনেকের কাছে এই সফটওয়্যারটা এরকমভাবেও যেতে পারে, এরকমভাবে যদি আপনার কাছে যায়, অনেকে মনে করে কি এটা তো ফাইলটা আমার ডাউনলোড হয় নাই, এটা কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, এটা তো আমার সেই ফাইল থাকার কথা না, এটা জিপ ফাইলও না, কোনো ফোল্ডারও না, সম্ভবত ফাইলটা আমার মিস হয়েছে, এরকম অনেকে মনে করে আমাকে মেসেজ করেছেন বিভিন্নভাবে। তো যাই হোক, এটা যদি এরকম হয়ে থাকে আপনাদের, এটাতে মাউসে রাইট ক্লিক করে এটাকে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। এখান থেকে এটাকে আপনি এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ার দিলে, এক্সট্রাক্ট হেয়ার যদি দেন এটা এলোমেলো হয়ে যাবে ফাইলগুলো। আপনি এখান থেকে ফটোশপ 2024 যদি দেন, আপনার বেলা 2025 থাকবে, এখানে যদি দেন তাহলে নির্দিষ্ট করে একটা ফোল্ডার তৈরি করে এটা একদম গোছালো অবস্থায় এক্সট্রাক্ট হয়ে যাবে। তারপর এটা এক্সট্রাক্ট হওয়ার পরে আপনাকে আরেকটা ফোল্ডার হয়তো, আরেকটা ড্রাইভ হয়তো আপনাকে এক্সট্রাক্ট করা লাগতে পারে। তো আমি কি আশ্চর্য, এটা কোথায় গেল এখান থেকে, আমি সেটাই আনজিপ করে দেখাই আপনাদের। আর যদি কোনো রকম প্রবলেম হয়, আশা করি প্রত্যেকেই অ্যানেডিক্স অথবা টিম ভিউয়ার অপশনটিকে ডাউনলোড করে রাখবেন। এটা হলো রেমোটেক একটা সফটওয়্যার। আপনি যদি এগুলো ডাউনলোড করে আপনার আইডিটা আমাকে দেন এবং যদি নেট কানেকশন থাকে এবং আপনি যদি আমাকে অ্যাকসেপ্ট করেন, আমি একটা মেসেজ পাঠাবো, যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আমি এখান থেকে রিমোটিকভাবে আপনার কম্পিউটার অপারেট করতে পারবো। তো অবশ্যই এগুলি রাখবেন। যদি কেউ ডাউনলোড করে ইনস্টল করতে না পারেন, ডাউনলোডটাও করতে পারবেন, ক্লিক করলে ডাউনলোড শুরু হবে। যদি ইনস্টল করতে না পারেন, আমাকে আশা করি একটু স্মরণ করলে আমি আপনাকে ইনস্টল করে দেওয়ার চেষ্টা করব।
20। আচ্ছা, তো যদি কেউ ইনস্টল করতে না পারেন আশা করি আমাকে একটু স্মরণ করবেন। আর ফটোশপ ব্যবহার করতে গেলে অনেকেই অনেক ধরনের প্রবলেম পড়ে যাবেন, মানে অনাকাঙ্ক্ষিত প্রবলেম দেখা যাবে যে আপনার সামনে চলে আসছে, এটা কিভাবে কি করবেন আপনি বুঝতে পারছেন না। কোনো রকম প্রবলেম কেউ ক্যারি করবেন না, আমি প্রথম ক্লাসে বলে দিচ্ছি, কোনো রকম প্রবলেম কেউ লং টাইম ক্যারি করবেন না, আপনার শেখার আগ্রহ চলে যাবে। আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে এই গ্রুপে সাথে সাথে আপনি এটার জন্য কি প্রবলেমটা সেটা শেয়ার করবেন। যদি আমার দৃষ্টিগোচর না হয়, আমি যদি সাথে সাথে কোনো রিপ্লাই না করি, অন্য কেউ সেটা বুঝতে পারছে না বা গ্রুপ মেম্বার যারা আছে তারাও চেষ্টা করবেন সেটা প্রবলেমটাকে রিমুভ করার। যদি দেখেন সারাদিন অসংখ্য মেসেজ আমার নোটিফিকেশনে চলে আসে, মানে কি বলবো যে সব ইয়ার থেকে প্ল্যাটফর্ম থেকে এতগুলো মেসেজ আসে যেগুলো অনেক সময় আমার দেখার সুযোগ বা মানে একটু না দেখলে সেটা অনেক নিচে চলে যায়, যার ফলে আপনারা আমাকে একটু কল করবেন, পার্সোনালি কল করবেন। গ্রুপে কেউ কখনো কল দিবেন না, সেটা অডিও বা ভিডিও কোনো কলই গ্রুপে কেউ দিবেন না। গ্রুপে যত ইচ্ছা আপনি টেক্সট করেন, টেক্সট করে আপনার প্রবলেমগুলো শেয়ার করেন, কিন্তু কেউ ভিডিও কল দেবেন না, কারণ কখন কে কোন অবস্থায় থাকে এটা বলা যায় না। ভিডিও কল দিলে এটা আসলে কারোর পার্সোনালি বিষয়ের উপরে হস্তক্ষেপ করা হয়। ভিডিও কল কেউ করবেন না, আর গ্রুপে কল দেওয়াটাও ঠিক না। গ্রুপে কল না দিয়ে আপনি বরং ভয়েস দেন, ভিডিও দেন, ইমেজ দেন যে আপনার প্রবলেমটা এরকম। যদি বলতে না পারেন প্রবলেমটা কি, আপনি সেই ক্ষেত্রে সেটার একটা স্ক্রিনশট আপনি শেয়ার করেন, তাহলে আমি যদি সেটা সাথে সাথে রিপ্লাই না করি বা না দেখতে পাই, যারা এক্সপার্ট আছে তারা কিন্তু আপনার প্রবলেমটা রিমুভ করে দেবে। আর সবার প্রতি আমার অনুরোধ থাকবে, যদি কোনো বিষয় আপনার জানা থাকে, আপনার কোনো গ্রুপ মেম্বার যদি কোনো রকম প্রবলেম ক্যারি করে আপনার জানা থাকলে সেটা আপনি একটু রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, আমি এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এটাকে ক্লোজ করার পরে দেখেন এটা হলো আমার ফটোশপ হোম পেজ, এটা হলো আমার ফটোশপ হোম পেজ। আমি রিসেন্ট যে ইমেজগুলো নিয়ে কাজ করেছি ফটোশপের মধ্যে, আমি রিসেন্ট যে ইমেজগুলো নিয়ে কাজ করেছি এই ইমেজগুলো এখানে দেখানো হচ্ছে। যদি আপনি এগুলোকে কখনো রিমুভ করে দিতে চান, যে আমার হোম পেজটাকে আমি ক্লিয়ার করব, একদম ক্লিন করব, আপনি যদি এটাকে কখনো ক্লিন করতে চান তাহলে কিন্তু আপনি এটাকে ক্লিন করতে পারবেন। এটাকে ক্লিন করার জন্য আপনাকে যেতে হবে ফাইল অপশনে, এটা হলো মেনুবারের ফাইল অপশন। মেনুবারের ফাইল অপশনে আসার পরে ওপেন রিসেন্ট, ওপেন রিসেন্ট আমি রিসেন্ট যে ইমেজগুলো বা যে ডকুমেন্টগুলো নিয়ে কাজ করেছি এখানে এটা দেখা যাবে। আমরা সবার শেষে দেখতে পাবো ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্ট। ক্লিয়ার রিসেন্ট ফাইল লিস্টে ক্লিক করলে রিসেন্ট যে ফাইলগুলো নিয়ে কাজ করেছি এই ফাইলগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি ক্লিয়ার করে দিয়েছি, এখন কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখেন ফটোশপ ওপেন করার পরে যারা আসলে এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলে ভর্তি হয়েছেন তারা অনেকেই কিন্তু একদম নতুন। আমি আসলে যারা একেবারেই নতুন তাদেরকে ফোকাস করে কথাগুলো বলছি, আসলে সবাই কিন্তু এখানে এক্সপার্ট না। অনেকেই ফটোশপটা ওপেন করার পরে ইন্টারফেসে আসার পরে অনেক সময় অনেকগুলো প্যানেল তারা ইচ্ছা করে বা অনিচ্ছা করে ক্লোজ করে দিবে। ইচ্ছা করে বা অনিচ্ছাকৃতভাবেই যদি এগুলো ক্লোজ করে দেন কখনো, তাহলে কিন্তু আপনি এখান থেকে দেখা গেল যে ফটোশপটা ক্লোজ করতে গিয়ে আপনি এই প্যানেলগুলোই ক্লোজ করে ফেলেছেন, এই প্যানেলগুলো ক্লোজ করে ফেলেছেন, আপনার টুলবারটাকে ক্লোজ করে ফেলেছেন বা এরকম ইত্যাদি ইত্যাদি কোনো রকম প্রবলেম হতে পারে। যদি কোনো রকম প্রবলেম করে ফেলেন তাহলে এই ফটোশপটা শেখার আগে আপনি এই ফটোশপটাকে নিজে কন্ট্রোলে নিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করুন। যদি কোনো রকম এলোমেলো করে ফেলেন ফটোশপটাকে, তাহলে যাতে কারোর হেল্প ছাড়া আপনি এটাকে আবার নিজেই ঠিক করতে পারেন, তাহলে এই টেকনিকটা আপনার জানা দরকার আগে, যে ফটোশপটাকে আপনি নিজের ইচ্ছা মতো কী করে ঠিক করবেন। দেখেন ফটোশপে এগুলো ক্লোজ করে ফেললে আপনি আবারও এগুলো এখান থেকে করতে পারেন, আপনি এগুলোকে আবারও নিতে পারেন। এগুলো নেওয়ার জন্য আপনি মেনুবারের উইন্ডো অপশনে ক্লিক করবেন। মেনুবারের উইন্ডো অপশনে ক্লিক করার পরে আমরা এখানে যে পপ আপটা দেখতে পাচ্ছি এখানে আপনি পেয়ে যাবেন ওয়ার্ক স্পেস। তো ওয়ার্ক স্পেসে মাউস পয়েন্ট রাখলে এদিকে আরেকটা এরো দেখেন, একটা এরো আছে। আপনি যদি ওয়ার্ক স্পেসে মাউস পয়েন্ট রাখেন ডান পাশে আমরা আরেকটা ড্রপডাউন দেখতে পাবো, যেমন এরকম। আমি ওয়ার্ক স্পেসে মাউস পয়েন্ট রাখলে এরকম দেখতে পাবো। তো এরকম দেখতে পেলে যদি আপনার কোনো রকম প্যানেল এলোমেলো হয়ে যায় এবং ফটোশপটা প্রথম যেভাবে ইনস্টল করেছিলেন এটার ইন্টারফেস যেমন ছিল ওইরকম আপনি দেখতে পাচ্ছেন না,
তাহলে আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে আপনি এখান থেকে রিসেট এসেনশিয়াল করে দিলে আপনার আগের মতো হয়ে যাবে। যেমন আমি রিসেট এসেনশিয়াল করে দিলাম, ফটোশপটাকে আমি প্রথম যেভাবে ইনস্টল করেছিলাম ঠিক ওরকমভাবেই কিন্তু এটা ওপেন হয়ে গেল। যদি এরকম ছোটোখাটো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওয়ার্ক স্পেস থেকে আপনি এটাকে রিসেট করে দিবেন। রিসেট করে দিলেই আপনার প্রথম যেভাবে ইনস্টল করেছিলেন ওরকম থাকবে। ফটোশপটা ইনস্টল করার পরে যারা 25-এর ভার্সনগুলো ইনস্টল করবেন তাদের কাছে এই অপশনটা থাকবে। যেমন আমি এখানে কোনো একটা ডকুমেন্ট ওপেন করি, যদি এই ডকুমেন্টটাকে ওপেন করি তাহলে এই অপশনটা পেয়ে যাবেন। এই যে নিচে একটা বার দেখতে পাচ্ছেন, এই বারটা কিন্তু আপনি পেয়ে যাবেন, এটা কিন্তু এখানে আপনার থাকবে। তো এখান থেকে যারা 25-এর ভার্সনগুলো ব্যবহার করবেন এটা তাদের জন্য একটা নতুন আশীর্বাদ, একটা নতুন ফিচার যেটা চমকপ্রদ এবং এআই ভাবে কাজ করে। তবে যারা পে ভার্সনটা ব্যবহার করে তাদের জন্য দারুণ কিছু এই অপশনে আছে। এইখান থেকে আপনি জাস্ট এখানে একটা কমান্ড লিখে দিয়েও কাজ করা যায়। তো যাই হোক, এটা যদি আপনি দেখতে না চান, এটা আপনি যেখানে যাবেন সেটা আপনার সাথে মুভ করবে, আপনার ডকুমেন্টের সাথে এটা যেখানে যাবেন সেখানে যাবে। যদি আপনার কাছে এটা বিরক্তি মনে হয় যে এটা আমার দরকার নেই, তাহলে আপনি এখান থেকে ওই যে আছে এই যে কন্ট্যাকচুয়াল বার, এটাতে চেকমার্কটা উঠিয়ে দিলে এটা চলে যাবে। অথবা আপনি যদি এখান থেকে এই যে 3 ডট আছে, 3 ডটে মাউসে ক্লিক করে এটাকে হাইড করে দেন তাহলেও এটা চলে যাবে। এটা হাইড করে দিলাম, আপাতত দেখা যাবে না, কিন্তু এটা থাকা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখান থেকে আপনি খুব শর্টে কাজ করতে পারবেন। ওই বারটা থাকলে আপনাকে কোনো অপশনে যেতে হবে না, আপনি খুব শর্টলি কাজগুলো করতে পারবেন। এখন দেখেন, এটা হলো ফটোশপের হোম পেজ, এটা হলো হোম পেজ। এই হোম পেজের মধ্যে থেকে আপনি এখানে ওপেন, ফাইল, হোম, লার্ন, ইউর ফাইল, এই যে লাভ এই বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে এটা হলো হোম পেজ। এই হোম পেজ থেকে আপনাকে যেতে হবে ইন্টারফেসে। তো ইন্টারফেসে যাওয়ার জন্য আপনি যদি আপনার কম্পিউটার ড্রাইভ থেকে কোনো একটা ইমেজ, কোনো একটা ডকুমেন্ট যদি আপনি ওপেন করেন তাহলে আপনার ফটোশপ ডিরেক্ট আপনাকে ইন্টারফেসে নিয়ে যাবে। তো ইন্টারফেসে যাওয়ার জন্য আপনি এখান থেকে কোনো একটা ছবি ড্র্যাগ করেও নিতে পারেন, আবার এখান থেকে ওপেন ফাইলেও ক্লিক করতে পারেন। তো মানে ইমেজ আপনার ফটোশপে ওপেন করার জন্য, ইমেজ বা কোনো ডকুমেন্ট ওপেন করার জন্য মোটামুটি অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো টেকনিকে আপনি ওপেন করতে পারেন। যেমন এটা আমার একটা ফোল্ডার কম্পিউটার ড্রাইভের, এখান থেকে কোনো একটা ডকুমেন্ট আপনি যদি ধরে এখানে ছেড়ে দেন তাহলে সেটা একদম ওপেন হয়ে আপনার ইন্টারফেস চলে আসলো। আপনি যদি এখান থেকে ওপেনে ক্লিক করেন, ওপেন থেকেও সেমভাবে আপনি আপনার ছবিটাকে ওপেন করতে পারবেন। দেখেন, কোনো একটা ছবিতে, কোনো একটা ডকুমেন্টে মাউসে রাইট ক্লিক করে আপনি যদি এখান থেকে ওপেন উইথে ক্লিক করে ওপেন উইথে ক্লিক করেও কিন্তু আপনি ইয়েতে যেতে পারবেন, ফটোশপে যেতে পারবেন আপনার চয়েস অ্যাপস থেকে। এখান থেকে কিন্তু আপনি ফটোশপটা দেখিয়ে দিলে এখান থেকেও আপনি ফটোশপে আপনার ডকুমেন্টটাকে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এখন এটা মূলত আমাদের ইন্টারফেস। তো আমরা যদি কেউ পুরানো ভার্সনে ফটোশপগুলো ব্যবহার করে থাকি তাহলে আমরা দেখতে পাই যে একসাথে আমরা অনেকগুলো ডকুমেন্ট ওপেন করলে এগুলোকে আলাদা আলাদা দেখা যায়। তো এগুলোকে আলাদা আলাদা দেখতে হলে আমরা তো ফটোশপের এই ভার্সনগুলোতে আলাদা আলাদা দেখতে পাই না। এই ভার্সনগুলোতে আমরা একটা ডকুমেন্টকেই দেখতে পাই, একটা ডকুমেন্টকেই রিড করতে পারি। ফটোশপের পুরানো যে ভার্সনগুলো আছে এগুলোর এই উইন্ডোগুলো আলাদা, এরকম এই উইন্ডোগুলোকে আপনি আলাদা করে রাখতে পারেন। এভাবে আপনি আলাদা করে রাখতে পারেন, যেমন আপনার এই বার থেকে ধরেই কিন্তু আপনি এগুলো আলাদা করে রাখতে পারেন। যদি আপনি চান যে না এগুলো আলাদা আলাদাই ফটোশপের আপডেট ভার্সনে ফিচার অনুযায়ী আমি ব্যবহার করব, তাহলে এটা এখানে ধরে ছেড়ে দিন। এখানে ছেড়ে দিলে এটা হয়ে গেল, এখানে ছেড়ে দিন, এটাও হয়ে যাবে। এই যে আলাদা আলাদা প্যানেলগুলো বা আলাদা আলাদা উইন্ডোগুলো থেকে আমরা আলাদা আলাদা ইমেজগুলো দেখতে পাবো। আপনি যত ইমেজ ওপেন করবেন এভাবে এখানে ভরে যাবে। এখন এটা হলো ফটোশপ ইন্টারফেস। তো ইন্টারফেসের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ইন্টারফেসের কালারটা হলো গ্রে কালার। যদি আপনি কখনো এগুলো আপনার ইচ্ছা মতো কোনো কাস্টমাইজ করতে চান তাহলে আপনি করতে পারেন। তো ফটোশপের আপনার এই অপশনগুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে যেতে হবে মেনুবারের এডিট অপশনে আসার পরে এখান থেকে প্রেফারেন্সে মাউস পয়েন্ট রাখলে পরে এদিকে আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনি প্রথমে পাবেন জেনারেল।
তো আপনি যদি জেনারেলে ক্লিক করেন সমস্যা নেই, সবগুলো অপশন জেনারেলে যাওয়ার পরে আপনি এখান থেকে পেয়ে যাবেন। সাপোজ আমি এখান থেকে জেনারেলে ক্লিক করে দিলাম, জেনারেলে ক্লিক করার পরে আমার জেনারেলের প্যানেল ওপেন হয়ে গেল। আমি ফটোশপের ইন্টারফেসটাকে সেটিংস করতে চাই। এইখানে দেখেন এই যে ইন্টারফেস রয়েছে, এখানে আপনি এখানে ইন্টারফেসটাকে সেটিংস করবেন, আপনার মতো করে কাস্টমাইজ করবেন। তো ইন্টারফেসে ক্লিক করেন, ইন্টারফেসে ক্লিক করার পরে আমরা এখানে যে আমরা কালার থিমটা দেখতে পাচ্ছি, আমাদের কালার থিম আছে এখানে। ইন্টারফেসের জন্য কালার থিম আমরা 4টা কালার থিম পাচ্ছি। তো ইন্টারফেসের জন্য 4টা কালার থিম আছে, এর মধ্যে একদম হোয়াইট, গ্রে, লাইট ব্ল্যাক এবং ডার্ক। দেখেন যদি আপনি মনে করেন যে আপনি হোয়াইটটা দেখতে ভালো লাগে আপনার, আপনি হোয়াইট করে দেন, আপনার ফটোশপ হোয়াইট হয়ে গেল। এখানে ডকুমেন্ট ওপেন করবেন, ইমেজ ওপেন করবেন, একই মানে আপনি একইভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কাছে দেখতে এরকম হোয়াইট মনে হবে। আচ্ছা, আমি দীর্ঘদিন থেকে ব্ল্যাকটাই ব্যবহার করি। দীর্ঘদিন থেকে আমি যেটা ব্যবহার করি সেটা ব্ল্যাক, আমার কাছে দেখতে ওটাই ভালো লাগে। আসলে একটু গ্যামিং টাইপ আছে তো, তাই না? হোয়াইটটা তো পুরানো ভার্সনগুলোতে ব্যবহার করেছি হোয়াইট, এই জন্যই এখন আর হোয়াইট ব্যবহার করতে ভালো লাগে না, এখন একটু গ্যামিং স্টাইল ভালো লাগে। যেমন আমি এই কালারটাই সিলেক্ট করে দিলাম, এখান থেকে ওকে করে দিলাম। আচ্ছা, এমন কিছু কাজ করেছেন আপনি, যেমন এইখানে প্রেফারেন্সে আপনি এমন কিছু কাজ করে ফেলেছেন, যেমন এখানে ফাইল হ্যান্ডেলিং আছে, অথবা টেকনোলজি প্রিভিয়াস আছে, অথবা এখান থেকে প্রেফারেন্স আছে, এনি অবজেক্ট, এনি অপশন আপনি এখান থেকে এলোমেলো করে ফেলেছেন। এলোমেলো করে ফেলেছেন, কোথায় চেক ছিল কোথায় আনচেক ছিল এগুলো তার এখন মনে নেই। এগুলো আপনি করতে পারছেন না, কোনটাতে চেক দেওয়া ছিল কোনটাতে আনচেক দেওয়া ছিল, বাট আপনার কাজটা অ্যাকুরেটলি হচ্ছে না। আপনার কাজটা কিন্তু অ্যাকুরেটলি হচ্ছে না, ফটোশপটা অনেক বড় প্রবলেম হয়ে গেছে। এটা আপনি যদি ফটোশপটাকে আনইনস্টল করে দেন, ফটোশপটা আপনার কম্পিউটার থেকে আনইনস্টল করে দিলেন, আনইনস্টল করার পরে আপনি নতুন করে ওই যে আপনার ড্রাইভে আছে ডাউনলোড করে রাখছিলেন, আপনার ব্যাকআপে আছে ফাইলটা, ওটা আবারও আনজিপ করে আপনি নতুন করে ইনস্টল করলেন, দেখবেন সেম প্রবলেম। এটা যে প্রবলেম করেছেন আপনি, দেখবেন ওটাতেও সেম প্রবলেম। আপনি যতই আনইনস্টল করেন এটা রিমুভ হবে না, কারণ সি ড্রাইভে তো আপনার অ্যাপ ডাটাগুলি আছে, এগুলো ঠিক হবে না। আপনি এটা ঠিক করতে হলে যদি কোনো রকম এখান থেকে প্রেফারেন্সের কোনো অপশন যদি আপনি এলোমেলো করে ফেলেন এবং আপনি প্রথম দিকে ফটোশপের যেভাবে কাজ করছিলেন সেভাবে কাজ হচ্ছে না, কোথাও তো একটা বড় প্রবলেম হয়ে গেছে। যদি এরকম প্রবলেম ফেস করেন তাহলে ফটোশপটাকে আপনি একদম স্থায়ীভাবে আপনার রিসেট করতে হবে। যেমন এখানে নর্মালি প্যানেলগুলো অথবা ইন্টারফেস জনিত কোনো রকম প্রবলেম হলে আমরা ইন্টারফেসটাকে রিসেট করতে পারছি, এখান থেকে আমরা ইন্টারফেসটাকে রিসেট করতে পারছি। বাট কোনো প্রোগ্রামে যদি কোনো রকম প্রবলেম হয় সেটাকে পার্মানেন্টলি আপনার রিসেট করতে হবে। এখন পার্মানেন্টলি রিসেট করার আগে আপনাকে একটা জিনিস ভাবতে হবে, সেটা হলো মেজর বিষয়। সেটা কি? যেমন আপনি আপনার ফটোশপে বেশ কিছু প্লাগইন অ্যাড করেছেন, বেশ কিছু অ্যাকশন তৈরি করেছেন, বেশ কিছু প্রিসেট অ্যাড করেছেন। তো এগুলো কিন্তু যখন আপনি ফটোশপটাকে পার্মানেন্টলি এবং স্থায়ীভাবে রিসেট দেবেন তখন এগুলো আপনার থাকবে না, এগুলো ফটোশপে আর থাকবে না। ফটোশপটা একদম নিট অ্যান্ড ক্লিন নতুনের মতো হবে, এগুলো কিচ্ছু থাকবে না। আমরা যদি উইন্ডো থেকে রিসেট করি তাহলে ফটোশপের যেগুলো আমরা তৈরি করব, যে প্রিসেটগুলো, যে অপশনগুলো, যে প্লাগইনগুলো আমরা দিয়েছিলাম এগুলো সব থাকবে, কোনো সমস্যা নেই। কিন্তু সি ড্রাইভ থেকে আমরা যখন রিসেট করব তখন কিন্তু এগুলো আর থাকবে না। তো সি ড্রাইভ থেকে রিসেট করার অপশনটা আপনার জানতে হবে, কারণ আপনার জানলে পরে এগুলো আপনি ঠিক করতে পারবেন, কারো দ্বারস্থ হতে হবে না। কিন্তু ঠিক করার আগে পার্মানেন্টলি সি ড্রাইভ থেকে রিসেট করার আগে যে প্রবলেমগুলো আপনার, যে বিষয়গুলো মাথায় রাখা দরকার সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যে আপনি ফটোশপে নতুন করে যদি কিছু অ্যাড করে থাকেন, যদি কোনো রকম কোনো প্লাগইন বা প্রিসেট কোনো ফিল্টার অ্যাড করে থাকেন, এগুলো কিন্তু থাকবে না, এগুলো চলে যাবে। তো এটা বুঝে জেনে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার চলে গেলে যাক, তারপরেও ফটোশপটাকে আমার রিসেট করা দরকার, আপনি তখনই রিসেট করবেন। তো ফটোশপটাকে সি ড্রাইভ থেকে পার্মানেন্টলি রিসেট করার জন্য আপনাকে এই যে ফটোশপটা আমার এখানে ওপেন করা আছে, ফটোশপটা আমার কিন্তু এখন রান হচ্ছে, আমি এটাকে ক্লোজ করে দিব। এটাকে ক্লোজ করার জন্য আমি এখান থেকে ক্লোজ আইকনে ক্লিক করে দিচ্ছি, ক্লোজ বাটনে ক্লিক করে আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমার ফটোশপটা ক্লোজ হয়ে গেল। এখন
এটাকে আমি পার্মানেন্টলি রিসেট করব। তো এটা রিসেট করার জন্য যদি আপনার ফটোশপের শর্টকাট আইকন আপনার ডেস্কটপের মধ্যে থাকে এরকম, যেমন আমার এখানে একটা ফটোশপের শর্টকাট আইকন আছে, আমার এখানে একটা ফটোশপের শর্টকাট আইকন আছে, তারপরে নিচের ইয়াটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমার টাইম লাইনের যে ইয়ার ভাটটা আছে, ওই আপনার টাস্ক যে ম্যানেজারটা আছে, এই যে টাস্ক বারটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এখানেও আপনি এখানে পিন করে রাখতে পারেন আপনার ফটোশপটা। আপনি যদি এখানে পিন করে রাখেন তাহলে এখান থেকেও হবে, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকেও রিসেট করতে পারেন। অথবা আপনার এখানে শর্টকাটও করা নেই, আপনার টাস্ক বারেও নেই, তাহলে আপনার অবশ্যই আপনি এটা খুঁজে পাবেন কোথায়? স্টার্ট মেনুতে। আপনি স্টার্ট মেনুতে চলে আসেন, স্টার্ট মেনুতে আসার পরে আপনি অলে ক্লিক করেন। অলে ক্লিক করলে আপনার যে অ্যাপসগুলো ইনস্টল করা আছে বা ডিফল্ট যে অ্যাপসগুলো থাকে এগুলো এখানে দেখাবে। তো এখানে দেখুন আমার এখানে ফটোশপের 23 ভার্সন, ফটোশপ 7.0, তারপর ফটোশপ 8.0, হ্যাঁ এগুলো সবগুলো ভার্সন আমার কাছে ইনস্টল করা আছে। তো CS 8.0, 7.0, তারপর ফটোশপ আপনার ওই 2023, 2024, 2025, হ্যাঁ এগুলো সবগুলো ভার্সন আমার ইনস্টল করা আছে। আমার প্রবলেম কোনটা হয়েছে? আমার প্রবলেম হয়েছে ফটোশপের 25-এর যে 26 ভার্সনটা আছে, এটা আমার প্রবলেম হয়েছে। এখন আপনারা এটা যেভাবে রিসেট করবেন, আপনাকে রিসেট করার জন্য আপনি এই ফটোশপটার উপরে মাউসটা ধরেন, মাউসটা তো আমার এখানেই আছে, আপনি এখানে ক্লিক করার সাথে অ্যাট এ টাইম 1 মিলি সেকেন্ডের মধ্যেই আপনি কিবোর্ড থেকে অল্টার, কন্ট্রোল এবং শিফট বাটনটা চেপে ধরবেন অথবা চেপে ধরে রাখেন। যদি 1 মিলি সেকেন্ডের মধ্যে না করতে পারেন, ডাউট থাকে, আপনি অল্টার, শিফট, কন্ট্রোল 3টা বাটনকে একসাথে হোল্ড করেন, আপনি 25-এর ভার্সনে ক্লিক করেন। দেখেন, সরি এইভাবে হবে না, এইভাবে হবে না, আপনি ইয়াই করবেন, আপনাকে এটাই করতে হবে। যেমন 25-এর ভার্সনে আপনার ক্লিক করা, আর ক্লিক করা ওপেন হওয়ার আগে আমি শিফট, কন্ট্রোল, অল্টার বাটনটাকে চেপে ধরলাম। 3টা বাটনকে আমি একসাথে হোল্ড করেছি। 3টা বাটন হোল্ড করলে এবার এইখানে কাহিনীটা দেখেন, এইখানে একটা মেসেজ দেওয়া হয়েছে, আপনাকে একটা ওয়ার্নিং মেসেজ এখানে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন, এটা রিড করুন। দেখেন, ডিলিট দ্য ফটোশপ সেটিংস ফাইল, ডিলিট দ্য অ্যাডব ফটোশপ সেটিংস ফাইল, ডিলিট দ্য অ্যাডব ফটোশপ সেটিংস ফাইল। এখানে কোশ্চেন আছে, আপনি কি ইয়েস করবেন? যদি ইয়েস করেন, ফটোশপে যত কিছু আপনি অ্যাড করেছিলেন সব কিছু একদম রিসেট হয়ে একদম নতুন অবস্থায় এটা রান করবে। যদি আমি ন করে দেই তাহলে নর্মালি এটা ওপেন হয়ে যাবে, রিসেট করবে না। আমি আপনাদের সুবিধার্থে আপনাদের দেখানোর জন্য আমি আমার ফটোশপটাকে সুন্দর করে সাজিয়েছিলাম, বাট দুঃখ করার কিছু নেই, আমি এটাকে রিসেট করে দিলাম। এটা আমার রিসেট হয়ে ওপেন হয়ে যাবে। যত রকম প্রবলেম আপনার থাকবে সব সমাধান হয়ে যাবে। এখন আপনার ফটোশপে যত প্রবলেম ছিল, এলোমেলো করে ফেলেছিলেন না বুঝে অনেক অপশন আপনি চেক, আনচেক অথবা ডিলিট করে দিয়েছিলেন, এটা আর ইয়া হবে না। তবে একটা বিষয়, যারা কম্পিউটার চালান তারা অবশ্যই জানেন যে আপনাকে ফটোশপের সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলে ঢোকা যাবে কিনা। ওখান থেকে যদি ডিলিট করে দেন তাহলে এটা নতুন করে ইনস্টল করতে হবে, কোনো অপশন নেই। আপনি যদি ফটোশপের ইউআই কালার, ইউএক্স কালার এগুলো নিয়ে যদি কাজ করেন কখনো, তাহলে কিন্তু আপনি সি ড্রাইভের প্রোগ্রাম ফাইলে কখনো যাবেন না। ওখান থেকে কিন্তু কালার ঠিক করা যায়, ওখানে হাজার হাজার কালার আছে, ওখান থেকে ঠিক করা যায়। বিষয়টা আপনাদের দেখানো যদিও ঠিক হবে না, দেখাবই না, ওটা সি ড্রাইভ থেকে করতে হয়। ফটোশপের প্রত্যেকটা অপশনের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা লেখার কালার। যেমন এখানে আমার লেখার মাল্টি কালারও আমি দিতে পারবো, যেমন এখানে ফাইলের লেখার কালার হলো হোয়াইট, আবার এডিটটাকে আমি একটু ইয়েলো কালার করব, ইমেজটাকে গ্রিন কালার করব, এরকম আলাদা আলাদা কালারও করা যায় সি ড্রাইভের কালার প্যানেল থেকে। ওখানে নিয়ে গেলে ভাই সবাই এলোমেলো করে ফেলবেন, যেমন আছে এটা এমন শিখেন, পরে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে। এখন আপনারা অনেকেই ফটোশপটা নতুন যারা এই ব্যাচে এডমিশন নিয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে আসলেই আমি নতুনদের উদ্দেশ্যেই কথাগুলো বলছি। তারপরে এটা ব্যাচ একটু অ্যাডভান্স, যেহেতু সবার উদ্দেশ্যেই কথা হবে, সবাই ক্লাসগুলো ভালো লাগবে। এখন এখানে প্রত্যেকেই ফটোশপ ওপেন করে অনেকেই ট্রাই করবে প্রথমে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করি, পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করা শিখি, দেখি তো পাসপোর্ট পারে কিনা। আপনাকে এখানে খুঁজতে হবে ক্রপ টুল, আপনি ক্রপ টুলটাকে খুঁজে নেবেন।
তো এখানে ক্রপ টুলে আসার পরে পাসপোর্ট সাইজের হোয়াইট আপনি কোনো একটা টিউটোরিয়াল ভিডিও দেখেছেন কোনো একটা প্ল্যাটফর্মে, দেখে আপনি হয়তো সেভাবে করার চেষ্টা করছেন। তো যে মেন্টর ক্লাসটা করাচ্ছে সে এখানে এটার হোয়াইট হাইট দেওয়ার কথা বলছে এবং একটা রেজুলেশন দেওয়ার কথা বলছে। তো আপনি এখানে পেয়ে গেলেন হোয়াইটের বক্স, আপনি এখানে পেয়ে গেলেন হাইটের বক্স, এখানে হোয়াইট দিলেন, এখানে হাইট দিলেন। এখন রেজুলেশন কোথায় দিবেন? রেজুলেশনের বক্স তো নেই। তো যদি আপনি রেজুলেশনের বক্সটাকে পেতে চান তাহলে দেখেন এখানে রেশিও দেওয়া আছে, এটা চেঞ্জ করতে হবে। এখানে রেশিও দেওয়া আছে, আপনি এখানে এই যে একটা ছোট্ট এরো বাটন দেখতে পাচ্ছেন, এই এরো বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা আছে হোয়াইট হাইট এবং রেজুলেশন, হোয়াইট হাইট এবং রেজুলেশন এটা সিলেক্ট করতে হবে রেশিওর পরিবর্তে। এবার আমি এখান থেকে রেশিওটাকে চেঞ্জ করে হোয়াইট হাইট রেজুলেশন দিয়ে দিলাম। এবার এখানে হোয়াইট, এখানে হাইট এবং এখানে রেজুলেশন দেওয়ার অপশনটা আমরা পেয়ে গেছি। দেওয়ার পরে আপনি যে ভিডিওটা দেখে করার চেষ্টা করেছেন অথবা যদি আমার জন্য অপেক্ষা করেন হয়তো আগামী ক্লাসে বিষয়গুলো টোটালি শেয়ার করব আমি। হ্যাঁ, তো ইমেজ ওপেন করে আপনাদের সাথে প্রত্যেকটা ক্লাসে কিন্তু কোনো একটা ইমেজ নিয়ে কাজ করব, আপনাদের জন্য পর্যাপ্ত হোমওয়ার্ক দেওয়া হবে। এই হোমওয়ার্কগুলো কাজ করবেন, ক্লাসের কাজগুলো আপনাকে করতে হবে যে আলোচনাগুলো হলো, এবং এখান থেকে আপনি বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো জানতে পারবেন। তো যাই হোক, আমাদের সময় তো অনেক হয়ে গেছে। তো মোটামুটি আজকে আর সামনের দিকে আমি যাচ্ছি না, আজকে আর সামনের দিকে যাচ্ছে না। আমাদের আগামী ক্লাস আগামী মঙ্গলবার ঠিক 10টায় হবে। আমরা আগামী ক্লাসেও আশা করি যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করব এবং সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো শেয়ার করব। আসলে ফটোশপের পরিচিতি, ফটোশপ কিভাবে ব্যবহার করে বিষয়গুলো আলোচনা হলো না, এগুলো আলোচনা করব। তবে দেখেন, গ্রাফিক ডিজাইনের জন্য ফটোশপ হলো প্রাইমারি লেভেল। তো ফটোশপটা মূলত পিক্সেল ভিত্তিক সফটওয়্যার, আর গ্রাফিক্স ডিজাইনের জন্য সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় হলো গ্রাফিক ডিজাইন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। আবার গ্রাফিক ডিজাইনের কিন্তু আরও সফটওয়্যার আছে যে বিষয়গুলো আপনারা হয়তো অনেকেরই অজানা। তো সবচেয়ে জনপ্রিয় হলো ইলাস্ট্রেটর। তো ইলাস্ট্রেটর হলো ভেক্টর ভিত্তিক গ্রাফিক ডিজাইন সফটওয়্যার, আর ফটোশপ হলো রাস্টার ভিত্তিক বা পিক্সেল ভিত্তিক সফটওয়্যার। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই পিক্সেল এবং রাস্টার বা ভেক্টর কি? ভেক্টর আর পিক্সেলের মধ্যে বেশ কিছু তফাৎ আছে, সেটা যদি আপনি দেখেন, ওই যে আমি রিসেট করেছিলাম তাই না? আচ্ছা, সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এই মুহূর্তে আমার ইয়াটা ওপেন করা নেই, ইলাস্ট্রেটরটা ওপেন করা নেই। আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিচ্ছি, সেই সাথে আমি একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। আচ্ছা, ইলাস্ট্রেটরটা ওপেন হোক। এখানে দেখেন যে একটা ছবি ওপেন করেছি, ছবিটাকে আমি জুম করব। ছবিটাকে জুম করে দেখেন আসলে পিক্সেল মানে লক্ষ লক্ষ পিক্সেল নিয়ে একটা ডকুমেন্ট অথবা একটা ইমেজ তৈরি হয়, লক্ষ লক্ষ পিক্সেল নিয়ে। আর ভেক্টর হলো একটা শেপ নিয়ে, ওটা একটাই শেপ, একটা শেপকেই আপনি বড় করতে পারবেন, ওটা ফাটবে না, ওটা রাস্টার হবে না। আর এটা পিক্সেলটা হলো যে ছোট ছোট পিক্সেল দিয়ে, লক্ষ লক্ষ পিক্সেল দিয়ে একটা ইমেজ তৈরি হয়েছে। যেমন আমি এটাকে জুম করি, আমি এটাকে জুম করলে পিক্সেলগুলো আলাদা হয়ে যাবে। যেমন আপনি যে কম্পিউটার মনিটর অথবা আপনার ল্যাপটপের মনিটরটা দেখছেন, এটাও কিন্তু অসংখ্য পিক্সেল দ্বারা তৈরি। যেমন এটাকে আমি জুম করি, দেখেন পিক্সেলগুলো দেখা যায়, পিক্সেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা। কম্পিউটার স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, আমার মনে হয় আপনারা পিক্সেলগুলো দেখতে পাচ্ছেন। এগুলোই হলো পিক্সেল। দেখেন আমি আরও জুম করছি, পিক্সেল, এগুলোই মূলত পিক্সেল। এইখানে লক্ষ 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 পিক্সেল আছে। একটা ছবি তৈরি করার জন্য এখানে লক্ষ লক্ষ পিক্সেল একসাথে হয়ে একটা ছবি তৈরি করেছে। আপনারা কেউ কিন্তু কোনো রেসপন্স করছেন না। আমি কি ক্লাসে জয়েন আছি নাকি একা একাই বক বক করতেছি বুঝতে পারছি না। কেউ একটু স্যার আছেন স্যার? জি স্যার, স্যার আছেন, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। তো যাই হোক, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হলো পিক্সেল। আর যদি আপনি ভেক্টরটা দেখতে চান তাহলে এটা দেখেন। যদি ভেক্টর দেখতে চান, আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা ফাইল ওপেন করেছি। ধরেন আমি খুব ছোট্ট করে একটা ডট তৈরি করি, আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই। আমি খুব ছোট্ট করে একটা ডট তৈরি করলাম। এই যে ডটটা আমার আছে,
এটা তো ফটোশপের মতো করে যদি জুম ইন করি তাহলে এটা ফেটে যাওয়ার কথা, পিক্সেলগুলো আলাদা হওয়ার কথা। কিন্তু আপনি এটা দেখবেন যে যতই বড় করেন, যদি এটাকে আপনি প্রিন্ট আউট করে কয়েক কিলোমিটার পর্যন্ত বড় করেন, যেমন এটার ওয়াইড কয়েক কিলোমিটার এবং হাইট কয়েক কিলোমিটার, দেখেন দেখেন এটা কিন্তু ফাটবে না, এটা যা ছিল তাই থাকবে। অনেকের কাছে এরকম মনে হতে পারে যেটা তো সলিড কালার, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এটাও হতে পারে। আমি যদি ফটোশপের মধ্যে এরকম একটা ডট তৈরি করি, ধরেন আমি ফটোশপের মধ্যে একটা ডট তৈরি করব, আমি ফটোশপের মধ্যে একটা ডট তৈরি করব, এটাই দেখেন একটা ডট তৈরি করলাম। এবার এই ডটটাকে আমি জুম করি, দেখেন তো পিক্সেলগুলো আলাদা হবেই হবে, বুঝতে পারছেন? দেখেন পিক্সেলগুলো আলাদা হয়ে গেল। এই অসংখ্য পিক্সেল দ্বারাই এই ইমেজগুলো তৈরি হয়। আর ভেক্টরটা হলো, এটা যতই জুম করেন, যতই জুম আউট করেন, এটা কখনোই পিক্সেল হবে না, এটা ভেক্টর। আশা করি পিক্সেল এবং ভেক্টরের মধ্যে পার্থক্যটুকু আপনি করতে পারবেন। আচ্ছা, তো ফটোশপ দিয়ে, ফটোশপের পরিচিতি, ফটোশপ দিয়ে আমরা কি করি? ফটোশপ দিয়ে ইমেজ এডিট করি। ফটোশপ দিয়ে ইমেজ এডিট করি, নির্দিষ্ট কোনো একটা অংশকে আমরা কালার করতে পারি, নির্দিষ্ট কোনো একটা অংশের আমরা রিটাচ করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি, আমরা সেটাকে রিপেয়ার করতে পারি, সেখানে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। এগুলো হলো ফটোশপের কাজ। ফটোশপের মধ্যে যে টুলগুলো আছে, এই টুলগুলো ব্যবহার করে আমরা নির্দিষ্ট নির্দিষ্ট অংশকে আলাদা করতে পারি এবং নির্দিষ্ট নির্দিষ্ট কাজগুলোকে আমরা করতে পারি। ফটোশপ দিয়ে এখানে আমরা দাড়ি তৈরি করতে পারি, এখান থেকে দাড়িকে রিমুভ করতে পারি, নির্দিষ্ট একটা অংশকে আমরা কাজ করতে পারি। এটা হলো ফটোশপের কাজ। আর এটা মূলত একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। এই ফটোশপটাও একটা গ্রাফিক ডিজাইন সফটওয়্যার। বর্তমানে ফটোশপের যে আপডেট ভার্সনটা আছে, এখান থেকে ভিডিও এডিট করা যায়। এই যে ভার্সনটা আমার এখানে ওপেন করা আছে, এই ভার্সনটা দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারেন। এই ভার্সনটা দিয়ে ভিডিও এডিট করা যায় এই ফটোশপ দিয়ে। আচ্ছা, তো এই ফটোশপটা কিন্তু পুরানো ভার্সনে ফটোশপের মতোই মোটামুটি। পুরানো ভার্সনগুলোতেও আপনি যেমন করতে পারতেন, আপনি গিফট ফাইল তৈরি করতে পারতেন, আপনি বিভিন্ন অ্যানিমেশন তৈরি করতেন, কিন্তু এই ফাইলগুলো, এই ফটোশপগুলোতে ডিরেক্ট ভিডিও নিয়ে কাজ করা যায়, ডিরেক্ট ভিডিও নিয়ে কাজ করা যায়। এখানে যদি আমি দেখাই তাহলে এখানে আপনি হয়তো পেয়ে যাবেন, যে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ভিডিও টাইমলাইন। এখানে যে ক্রিয়েট ভিডিও টাইমলাইনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি। অনেকগুলো ইমেজ দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি। এখান থেকে ভিডিও তৈরি করা যায়, এখান থেকে গিফট ফাইল তৈরি করা যায়। যাই হোক, প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হবে। এটা যেহেতু ফটোশপের বেসিক টু অ্যাডভান্স, আশা করি যে যার ফলেই আমরা কোনো কিছু বাদ রাখার চেষ্টা করব না। যে সিলেবাসটি আপনাদের দেওয়া হয়েছে, এখানে অনেক কিছু আমি যুক্ত করেছি, অনেক কিছু, যদিও এই কোর্সে 25টা ক্লাস, কিন্তু অনেক কিছু যুক্ত করেছি। প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলে অন্তত আপনি ইমেজ এডিট নিয়ে কোনো রকম ডাউট থাকবে না, ইমেজ এডিটিং নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। তো যাই হোক, আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আমাদের আগামী ক্লাসে আগামী মঙ্গলবার এবং রাত 10টায়।